রামগঞ্জের এই মরহুম জিয়াউল হক জিয়া সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা এবং দৃঢ়চেতা মনোভাবের কারণে আমরা প্রথমবারের মতো রামগঞ্জ হাজীগঞ্জ রোডটি ডাকাতিয়া নদীর উপরে একটি নাতিদীর্ঘ ব্রিজ সহ এটা পেয়ে যাই, যার ফলে আমাদের যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটে। পরবর্তীকালে উনি ওনার তৃতীয় মেয়াদে যখন প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে বলতে গেলে সত্যিকার অর্থেই সারা রামগঞ্জে নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ তিনি শুরু করতেন, যেটা তার প্রয়াণের পরে শেষ হয়ে যায়। শাহাদাত হোসেন সেলিম সাহেব খুবই ভালো মানুষ, সজ্জন মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। তিনি 1985 সাল থেকে আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে তার আচরণ, তার সৌজন্যবোধ, তার শিষ্টাচারের আমি এক নীরব দর্শক এবং তাকে আমি খুব পছন্দ করি। প্রথম যে উপজেলা পরিষদ, এটা কি বাংলাদেশে যখন উপজেলা পরিষদ নির্বাচন হয় একত্রে 2 দফা হয়েছে। এটা কত সালে স্যার? এটা হলো 1985, মানে 85-তে রামগঞ্জ উপজেলার সর্বপ্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান। প্রথম এটা কতদিন মেয়াদ ছিল? এটা 5 বছর মেয়াদি উপজেলা পরিষদ। 5 বছর মেয়াদি। আর কত সালে আপনি সাংসদ নির্বাচিত হয়েছেন? সাংসদ পরবর্তী বছর 7ই মে 1986 7 মে, জি, যখন আমাদের বয়স আসলে মাত্র 7 বছর, তখন রামগঞ্জ উপজেলার আপনি তো সর্বপ্রথম সাংসদ। হ্যাঁ, সর্বপ্রথম সাংসদ কিনা? হ্যাঁ, আমি ওইটাই প্রথম, ওইটা আমার জন্য শেষ। কারণ 88 সংসদ নির্বাচনে আমি গোহারা হারছি। নির্বাচিত হয়েছেন জনাব এম এ গফরান সাহেব, নয়নপুর বলে। নয়নপুর। আর সেকেন্ড হচ্ছে জনাব মনির আহমেদ তফাদার, ভাট্টা নিবাসী। আমি হচ্ছে অনেক কষ্টে থার্ড। তারপর আমি আর্মির সাথে লক্ষ্মী চলে গেছি, ডিসিএমের সাথে ইয়ে করে আমি কাইতে পড়ছি। প্রথম প্রশ্ন ছিল যে এটাই, যে রামগঞ্জ উপজেলার যে লক্ষ্মীপুর 274, তখন ছিল 275, তখন ছিল 275, জি, পরবর্তী সময়ে 274 লক্ষ্মীপুরে। এই আসনের সর্বপ্রথম সাংসদ কে? সর্বপ্রথম সাংসদ আপনি যদি স্বাধীনতা পূর্বকাল বিবেচনা করেন, তাহলে স্বাধীনতা পূর্বকালে মরহুম এম এ আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুর রশিদ, নাগপুর নিবাসী, আওয়ামী লীগের নমিনি। তারপর সাধারণ নির্বাচনের পরে 71-এ মুক্তিযুদ্ধ হলো। সেই মুক্তিযুদ্ধে পরবর্তীকালে ওনারা হয়ে গেলেন গণপরিষদ সদস্য। 72-এর সংবিধান ওনারাই প্রণয়ন করলেন। এরপরে উনি আবার যখন বাকশাল 73-এ সাধারণ নির্বাচন হলো, সাধারণ নির্বাচনও মরহুম আব্দুর রশিদ সাহেব আবারও লক্ষ্মীপুর 1 এই রামগঞ্জ আসন থেকে জাতীয় পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে উনি আবার 86-তে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিয়োজিত হন। উনি সম্ভবত ধারণা ছিল আওয়ামী লীগ ওনাকে নমিনেশন দিবে। বাই দ্যাট টাইম উনি প্রবীণ নেতাদের অন্যতম বিবেচিত হয়, ওনাকে নমিনেশন না দিয়ে নমিনেশন দিচ্ছে আপনার মাঝিগাঁও নিবাসী অ্যাডভোকেট রফিকুল্লাহ সাহেবকে। তো আওয়ামী লীগ থেকে। তো এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রশিদ সাহেব আপনার রিক্সা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছে এবং আমাকে মজুর সাহেব নিয়ে যখন দলটা যাচ্ছে অধিক রাতে একটা নির্বাচনী জনসভা, দলটা হাইস্কুল মাঠে, তখন ওনার লোকজন মাঠ থেকে ঢিল ছুড়ে গাড়ি বহরে হামলা করার অপপ্রয়াস চালায়। তো মজুর সাহেব গাড়ি থেকে নেমে গাড়ির হেডলাইটের সামনে বলতে, আমি ব্যারিস্টার মজুর, আর এত সাহস আছে আমাদেরকে বাধা দেওয়া বা আমাদেরকে হেনস্থা করা, আসো। এরপর তারা আসছে। তারপর আমরা রাস্তায় গিয়ে 10টার সময় দলটা হাইস্কুল মাঠে বিধি করছি। রামগঞ্জ আসনের আপনি কততম সংসদ সদস্য? রামগঞ্জ আসনের স্বাধীনতা পরবর্তীকাল ধরলে আমি দ্বিতীয় ব্যক্তি। আর প্রথম ব্যক্তি মরহুম মমিনুল্লাহ সাহেব, প্রথম এমপি মমিনুল্লাহ সাহেব, মানে স্বাধীনতা পরবর্তীতে 75 পরবর্তী যুগ বলতে হবে। 73-এ আব্দুর রশিদ সাহেব হলেন। হ্যাঁ, বাড়ি নাগপুর। আর 75-এ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তো ক্ষমতার পট পরিবর্তন ঘটে না দ্রুত। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন। তো উনি নির্বাচন জন্য 1979 সনে, তখন আবার আমি নির্বাচন করি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে, যথারীতি তৃতীয় হই। প্রথম হন মমিনুল্লাহ বিসি সাহেব, দ্বিতীয় হন বর্তমানে চাটখিল থেকে হরিণ মার্কা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়োজিত, তিনি দ্বিতীয়, আমি তৃতীয় স্থান। তৃতীয় সাংসদ কে? তৃতীয় সাংসদ আমি। আপনি তৃতীয় সাংসদ। এটা হচ্ছে কালিকাপুর কি বাড়ি? এটা কালিকাপুর নূর মোহাম্মদ পাটোয়ারি বাড়ি।
আমার মরহুম আসলে বর্তমানে এই সময়ে যারা আমাদের বলবো যে যাদের বয়স 40+ তাদের অধিকাংশই আমাদের 40+, 50+ যারা তারা চিনবেন। আমাদের এখন আমরা যার সাথে কথা বলছি উনি হলেন লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সাবেক সাংসদ জনাব আনম শামসুল ইসলাম, নাসের প্রফেসর হিসেবে মানে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে আমাকে নাসের প্রফেসর বলা হয়, কিন্তু কোশ্চিন কালেও আমি প্রফেসর দূরে থাকুক সহযোগী প্রফেসর ছিলাম না, কারণ বেসরকারি কলেজগুলোতে এখনো সহকারী অধ্যাপকের পরে সহযোগী অধ্যাপক এবং পূর্ণাঙ্গ অধ্যাপক পদ নাই। আমিও সহকারী অধ্যাপকই ছিলাম। ওই ছাত্ররা যে না প্রফেসর বানাইছে ওই প্রফেসরই আমি এখন পরিচয় ইয়েটা বহন করে যাচ্ছি আর কি। মানে কত সালে আপনি রামগঞ্জ সরকারি কলেজে ছিলেন? আমি ছিলাম 1968 থেকে 1986 পর্যন্ত, মানে 86 পর্যন্ত রামগঞ্জে কলেজে অর্থনীতির সহকারী অধ্যাপক রূপে নিযুক্ত ছিলেন। আর কত সালে দলটা কলেজে আপনি দায়িত্ব? 1994 সালের 22শে অগস্ট আমি দলটা যাই, 1 সেপ্টেম্বর দলটা কলেজে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করি। দলটা কলেজে কতদিন ছিলেন? দলটাতে 10 বছর টানা অধ্যক্ষ ছিলাম। তারপর আমি নিজে স্বেচ্ছায় একজন সিনিয়র টিচারকে দায়িত্বভার হস্তান্তর করে আমি চলে আসি। স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, মানে এই যে আপনার বাড়িতে, আমি অজপাড়া গাঁ হিসাবে বলবো না, এখানে একজন লোক রয়েছেন যিনি রামগঞ্জে যাদের বয়স 50+ তাদের কাছে অন্যতম একজন সম্মানের মানুষ, যার বাড়ি এই কালিকাপুরে, লামসর ইউনিয়ন। তো সেই নাসের প্রফেসর যে একেবারে একজন সাবেক সাংসদ হিসাবে ওনার অনেক কিছু থাকার কথা, অনেকের বাড়ি গাড়ি অট্টালিকা বিভিন্ন ব্যবসা থাকার কথা, কিন্তু আপনি গ্রামে চলে এসেছেন এবং গ্রামে এসে এই যে পুরো বাড়িটাকে একটা লাইব্রেরির মতো তৈরি করলেন, এই বিষয়ে স্যার একটু যদি। জ্ঞান পিপাসা আমার মধ্যে ছাত্র জীবনের কিশোর বয়স থেকেই ছিল। আর এখানে উল্লেখ করার প্রয়োজন, যদিও আপনার সাক্ষাৎকারে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, সেটা হচ্ছে এই রামগঞ্জ কলেজে যখন আমি শিক্ষক তখন আমার বাসায় বইয়ের বিশাল ভাণ্ডার ছিল। তো প্রতি বছর কলেজ পরিদর্শনে আসতেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শক মহোদয়, যিনি নিজে যে কোনো সরকারি কলেজের হয় ইংরেজির অধ্যক্ষ, বিভাগীয় প্রধান অথবা, তখন দেখতাম যে কলেজে আমার বাসা থেকে সমস্ত বই কলেজের পুরাতন দোতলা বিল্ডিং উপরে কলেজ লাইব্রেরিতে নিয়ে যাওয়া হতো। কি ব্যাপার? ইন্সপেকশনে কলেজের যে লাইব্রেরি আছে সেটার একটা প্রমাণ দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য অনেক বই আছে, সুন্দর দেখানোর জন্য এরপর নিয়ে আসে। আর এই ঘর নির্মাণের পেছনে ইয়েটা হচ্ছে আমি জীবনটা কাটলাম রামগঞ্জে। যদি আমার স্ত্রীর ইচ্ছা মাছ দিতে, আমার শ্বশুরালয়ে আমরা একটা এল টাইপ সেমি পাকা সেট করছিলাম। তো এক প্রজন্ম মনে হচ্ছে এখানে আমি মারা গেলে চিনবি বাকে জানবি বাকে আর জানাজা দেবে অংশগ্রহণ করবো, তার সাথে আমি যদি রামগঞ্জে যেখানে আমি জীবনটা কাটিয়ে দিলাম সেখানে গেলে আমার এই পরিচিত লোকজনের মধ্যে আমি থাকবো, তারাও তাদের সাথেও দেখা হবে, আর তারাও আমাকে পেলে খুশি হবে, আমিও পুরোদের মধ্যে খুশি হবো। কিন্তু বাস্তবে দেখলাম যে আমি যাদের চিনতাম জানতাম অতীতে সেই আমার জীবনের শ্রেষ্ঠতম সময়ের সেই সমস্ত সময়ের মানুষরা কালের অমুক বিতানে হারিয়ে গেছেন। আমি শুধু ওই জীবনের স্মৃতি কাতরটা নিয়ে বেঁচে আছি। আর বইয়ের ব্যাপারে যেটা বললেন, আপনারা পুরো ঘরেই ঘুরে দেখতে পারেন। বইয়ের নাম পড়লে আপনারা বুঝবেন যে আমি খুব বিরল এবং ব্যতিক্রম ধর্মীর বইয়ের পাঠক এবং ক্রেতা, এবং আমি সহজে কাউকে বই দিইও না, এবং বইয়ের ব্যাপারে আমি স্কন্ধে আমি অসম্ভব স্বার্থপর। আমার মেয়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ সমাজযোগে পড়তো, একবার সে আমার বইয়ের উপরে নাম দিচ্ছে রিফাত ফাতিমা, তার নিজের নাম দিচ্ছে। তা আমি রেগে ভেগে কাজে বললাম যে আমার বইয়ে তুমি তোমার নাম রাখলো, এটা কি তোমার বাপের বই? হ্যাঁ আমার বাপের বই পড়ে তো আমি লিখছি। তা আমি লাজবাব মেয়ের কাছে। এই তারা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। মানে একটু ব্যক্তি জীবনে আসি, ভাবি কি করেন? ভাবি আপনার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, এবং তার চাকরিটা আমার মনে হয় একটু পক্ষপাত দুষ্ট এই কারণে আমি তখন রামগঞ্জের জনপ্রিয়তম ব্যক্তি, এবং উপজেলা পরিষদের যারা শীর্ষ কর্মকর্তা ছিলেন তারা ধারণা করেছিলেন এই ভদ্রলোক যেহেতু রাজনীতি যুক্ত হয়ে যাচ্ছে, এর ছেলেমেয়েরা এখনো ছোট, ইনি বিপদগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে, এবং প্রকৃতি যেহেতু আমি সহজ সরল টাইপের মানুষ, এর বিপদগ্রস্ত করতে উদ্ধার করার জন্য এই মুহূর্তে আমাদের উচিত সামনের
যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে সেখানে ভাবিকে যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে অন্তত স্যারের কিছুটা সাপোর্ট হবে যে ছেলেমেয়ে নিয়ে ওকুল সমুদ্রে পড়তে হবে না। বাস্তবে তাই হয়েছে। তবে তিনি মেধায় নিজের মেধা এবং যোগ্যতার বলে তিনি প্রাথমিক শিক্ষক হিসেবে ইয়ে করেন এবং এক পর্যায়ে তিনি প্রায় 25 বছর শিক্ষকতার পর অবসর গ্রহণ করেন। 2020-এ তিনি ভয়াবহ রকমের হৃদরোগে আক্রান্ত হয়ে 29শে সেপ্টেম্বর ঢাকায় ইবনে সিনা হসপিটালে ইন্তেকাল করলেন এবং তার মরদেহ আমার শ্বশুরবাড়িতে, তার বাপের বাড়িতেই আমার শ্বশুরের পাশে সমাহিত করা হয়েছে। এবং আমার ছেলে মেয়েদের ইচ্ছা এবং আমার শ্বশুরকুলের সারা সমাজের সকলের ইচ্ছা আমাকে সেখানে সমাহিত করা। তো মজার ব্যাপার হচ্ছে আমি এই গত দিন 8-10 আগে আমাদের শ্বশুর ভাই ওকে বললো যে ভাই একটা কথা আপনি ক্লিয়ার বলে দেন, সেটা হচ্ছে আপনি মারা গেলে আপনাকে কোথাও দাফন করে আমার খুব ইচ্ছা। আর আমার প্রত্যেক বাড়িতে আমার দাদা দাদি সহ পূর্বপুরুষ যারা সমাহিত আছেন সেই কবরস্থানে আমাকে যেন সমাহিত করা হয়। তো আবার তাকে এই প্রয়োগ বললাম, আমার ছেলে এইসব কথা টের পেয়ে এসে বলছে যে আব্বা মারা যাওয়ার পরে তো আর কথা বলতে পারবে না। তখন আমরা আপত্তি দেখবো যে আমাদের মায়ের কবর বাড়ি দিতে আমরা আপনার লাশ মাঝে দিয়ে করবো আমার কবর পাশে। আপনারা পারলে এখানে জানালা করুন, আমরা কোঅপারেট করবো। এটা হচ্ছে তার যুক্তি। এখন আমি জানি না আল্লাহ কোথায় আমার দাফন হবে, কোথায় আমার মৃত্যু হবে, কবে হবে, কোথায় দাফন হবে। এমনও হতে পারে আমি ঢাকা থেকে বাসে আসতেছি, সে বাস যদি দুর্ঘটনা কবলিত হয় এবং আমি যদি এই অজানা ব্যক্তি হই তাহলে পার্শ্ববর্তী কোনো ধান খেতে বা কারো বাড়িতে আমার জানাজা হয়ে যেতে পারে, দাফন হয়ে যেতে পারে। ছেলেমেয়েরা বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, তার হাজব্যান্ডও ওই একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পূর্ণকালীন অধ্যাপক এবং সে ডক্টরেট করেছে মালয়েশিয়া থেকে। বর্তমানে তারা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পটভূমি হলো আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের নটরডেম ইউনিভার্সিটিতে জামায় পোস্ট ডক্টরাল ফেলোশিপের 2 বছর একটা বৃত্তি পেয়ে তারা সপরিবার চলে যায়। তো ওই চাকরি 2 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা দেশে ফিরবে, আমেরিকাতেই স্থায়ীভাবে ইয়ে করবে। বর্তমানে তারা গ্রিন কার্ডধারী। আর আমার জামাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আর আমার মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং একটা পার্ট টাইম জব করে। নাতি অনার্স 4th ইয়ারে, নাতি অনার্স 2nd ইয়ারে। আর একমাত্র পুত্র লন্ডন প্রবাসী, সে আপনার আমার পুত্রবধূ, আমার নাতনি নাতি সহ তার লন্ডনে। আর আমার ছোটো মেয়ে নিশাত ফাতিমা, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে হচ্ছে সোশিওলজির অনার্স মাস্টার্স, রোকে হলের আবাসিক ছাত্রী। আপনারা চিনলেও চিনতে পারবেন, আঙ্গারপাড়ার ওই যে কাশেম, হ্যাঁ, ওই যে শাড়ি ব্যবসায়ী। হ্যাঁ, শাড়ি ব্যবসায়ী। এই কাশেমের সৌজন্য এবং কাশেমের বদান্যতায় আমার 2 মেয়ে রক্ষা হলে বিনা শ্রমে তারা আবাসিক ছাত্রী হিসেবে হল পায় এবং 2 বোনই সেই হলে একই রুমের থেকে তারা তাদের ছাত্র জীবন সমাপ্ত করে। মানে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে, ছেলে মাঝখানে একজন মেয়ে, একজন বড়, একজন ছোট, মাঝখানে ছেলে। স্যার, এখন আমাদের অনেকের আসলে যে আশা প্রত্যাশা যে আপনারা যারা আগে সংসদ সদস্য ছিলেন, এখনো যারা রয়েছেন, অনেক ভালো ভালো কাজ কিন্তু হচ্ছে। আর বিশেষ করে বর্তমানে প্রেক্ষাপটে যে বাংলাদেশের যে বর্তমান যে তারেক রহমানের যে সরকার, যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবনযাপনের শেষে দেশে ফিরে এই 12 ফেব্রুয়ারিতে যে সাধারণ নির্বাচন হলো, সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতা এসছে। এবং তিনি শুরু থেকেই যে শিষ্টাচার এবং সৌজন্য বোধ প্রদর্শন করছে, তাতে আমি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আমি খুবই আশাবাদী। এবং এখানে বিরোধী দল এবং সর্বশ্রেণীর লোকেদের উচিত হবে এই শিষ্টাচার এবং সৌজন্য যুক্ত রাজনীতি কেবল পারবে আমাদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করতে। শুধু বিরোধীদের জন্য বিরোধিতা করা এটা খুব যৌক্তিক কারণ হতে পারে না। স্যার, বর্তমানে যে আমাদের লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের বর্তমান যে সাংসদ সাহেব খুবই ভালো মানুষ,
সজ্জন মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। তিনি 1985 সাল থেকে আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে তার আচরণ, তার সৌজন্যবোধ, তার শিষ্টাচারের আমি এক নীরব দর্শক এবং তাকে আমি খুব পছন্দ করি। সে মূলত চট্টগ্রামে বিএনপির তৎকালীন ডেপুটি স্পিকার ব্যারিস্টার সুলতান আহমেদ সাহেবের সাথে এবং পরবর্তী সময়ে কর্নেল ওয়ালি সাহেব যিনি অলি আহমদ সাহেব যিনি বর্তমানে জামাত ইসলামীতে যোগদান করেছেন, দুজনের সাহচর্য থেকেই তিনি চট্টগ্রামে বিএনপি রাজনীতি করতেন। রামগঞ্জে যারা বিএনপি রাজনীতি করেন আমি বলবো না, এবং তারা আমার কথায় বোধহয় কিছুটা মনক্ষুণ্ণ হতে পারেন। বাস্তব সত্য হচ্ছে তিনি জিয়ারও আগে থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, সংযুক্ত। তিনি রামগঞ্জে ছিলেন না এটা ঠিক, কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, এটা আমি জানি। এবং তিনি আমার রাজনীতিতে, আমার নির্বাচনগুলোতে একাধিকবার তিনি যথেষ্ট শ্রম, মেধা এবং সমর্থন দিয়েছেন। তার কাছে ঋণী। উনি রামগঞ্জে, যেহেতু উনি রামগঞ্জ আসলে প্রথম ওনার এমপি সেশন, তো আমি ওনার বিষয়ে ওনাকে ভালো কাজ করার জন্য এবং এই রামগঞ্জের সার্বিক উন্নয়নে ওনাকে কোনো পরামর্শ অবশ্যই তিনি, যদি দলের নেতার এ পর্যন্ত যে সমস্ত সৌজন্যবোধ, শিষ্টাচার এবং উন্নয়নের প্রতি যে গভীর প্রত্যয় এবং সযত্ন প্রয়াস, এটা যদি তিনি দেখান তাহলে আমার মনে হয় রামগঞ্জবাসীর উন্নয়ন সহজ হবে। এক্ষেত্রে দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরও কিন্তু কিছু দায় দায়িত্ব আছে যে তাকে সর্বাত্মক সহযোগিতা করা, এবং দলের বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা রয়েছে সেগুলো থেকে নেতাকর্মীদেরকে যদি নিরস্ত রাখতে পারেন তাহলে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং জনমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করা সহজ হবে বলে আমি মনে করি। আপনার যে রামগঞ্জ থেকে ডাকগতলি বেড়িবাজার পর্যন্ত যে 11 কিলোমিটার যে রাস্তা, যেটা আপনার এই এলাকার অভিশাপ বলা চলে, এই বিষয়ে ওনাকে কিছু বলার? এই বিষয়ে তিনি অবহিত আছেন, এছাড়া আমি আলাপে জানিয়েছিও। ওনার সাথে যদিও আমার কথা হয় না, কিন্তু আমি অন্যের সাহায্যে SMS পাঠাই, ইভেন তাকে অভিনন্দন জানিয়েছি SMS পাঠিয়ে। আবার ওই মন্ত্রিসভা গঠনের আগেও আমি তাকে বলেছি যে মন্ত্রী পরিষদে যদি সম্পৃক্ততা হওয়ার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি অত্যন্ত সতর্কতার সাথে আপনার ব্যক্তিগত সচিব এবং একান্ত সচিব নিয়োগ দিতে আপনি করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি জাতীয়, আঞ্চলিক মানে নির্বাচনী এলাকা, জেলা রাজনীতি মানে লক্ষ্মীপুর 5টি উপজেলা নিয়ে গঠিত জেলা রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে আপনি সক্রিয় ভূমিকা যদি পালন করেন এবং সে ব্যাপারে যদি আমার কোনো সাহায্য সহযোগিতা চান আমি সর্বান্তকরণে আপনাকে সহযোগিতা করব। বর্তমানে এই যে বাড়িতে রয়েছেন, এই বাড়িতে কোনো ধরনের প্রতিবন্ধকতা? না, এই বাড়িতে বরং বাড়ির লোকেরা খুশি। আমাদের ছোট বাড়ি, আমরা ওই যে আমাদের উচ্চশিক্ষিত বা প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে একটা প্রবণতা দেখবেন যে তারা সকলে মৃত্যুর পরে তাদের সংক্ষিপ্ত জীবনপঞ্জি, যেটা পত্রিকায় ছাপা হয়, লেখা থাকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের। সম্ভ্রান্ত শব্দটা আমি কোনো অর্থ এই নাতির দীর্ঘ জীবনে, যদি আমার পয়সা এখন 80-তে চলতেছে, আমি সম্ভ্রান্ত এমন দাবি করবো না। আমরা নিজেকে মনে করি নিম্নবিত্ত পরিবারের মানুষ। বাবার সরকারি চাকরি করতেন, আমরা 4 ভাই 3 বোন। তিনি সততার সাথে অত্যন্ত কষ্টে আমাদের পড়ালেখা শিখিয়েছেন। বাবা কি করতেন? আমার বাবা খাদ্য বিভাগে 1942-এ প্রথমে ডাইরেক্ট ফুড ইন্সপেক্টর, পরে দীর্ঘ এই চাকরি জীবনে পদোন্নতি পেয়ে তিনি 1978 সালে বরিশাল জেলা, যেটা পিরোজপুর, জালকাঠি, ভোলা এবং পটুয়াখালী নিয়ে গঠিত, এটা এই জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিস্ট্রিক্ট অফ ফুড হিসেবে রিটায়ারমেন্টে যান। এবং 2003-এ তিনি মাইজদিতে আমার বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে যেখানে আমাদের একটা ঘর রয়েছে, সেখানে তিনি ইন্তেকাল করেন। তবে আমাদের সকলের অভিপ্রায় অনুযায়ী তাকে কুমিল্লায় দাফন করা। কুমিল্লা আব্বার একটি ছোট্ট বাড়ি ছিল, সেটি এখন আমার 2 ভাই, আমি এবং আমার পরের জন্য আমরা বিক্রি করে দিয়েছি আমাদের অংশ। 2 ভাই সেখানে দোতলা বিল্ডিং করে তারা বসবাস করছে। আর এটাও কিন্তু আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অংশে আমি ঘরটা করেছি। আমার অবশিষ্ট 3 ভাই এবং 3 বোনের জন্য জায়গা সংরক্ষিত আছে। মূল বাড়ির চারানি আমাদের মালিকারা রয়েছে। আমার কেয়ারটেকার থেকে জিজ্ঞেস করতে পারবেন, তারা ডাব পাড়ে,
ডাব কখনো মাইক দিতে যায়, কখনো ঢাকায় যায়। আমাকে তারা ডাব খাওয়ার চেষ্টা করে যে আমি খাবো না। এবং বাকি 3 ভাই 3 বোন এটার ওয়ারিশ তারা নাই, তাদের অ্যাবসেন্সে বাড়ির ভোগ দখল সম্পত্তি এককভাবে করা এটা আমি পছন্দ করি না নীতিগতভাবে। আর একটা কথা, আপনারা সামনে থেকে দেখবেন আমি এক পোনা চেপে, অর্থাৎ যেটুকু আমি মাপলে পরে পেতে পারি ওয়ারিশ হিসেবে, মরহুম নুরুল ইসলাম সাহেব আমার পিতার সেই বিবেচনা থেকে আমি এক কর্নারে আমি আমার ঘরটা করেছি। আমাদের রামগঞ্জ উপজেলাবাসী প্লাস আমাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আপনারা উন্নয়ন প্রয়াসী, উন্নয়ন সহযোগী, রামগঞ্জে প্রভূত উন্নয়ন হয়েছে, যেটা 1968 যখন আমি কলেজে যোগদান করি তারপর থেকে আমি দেখেছি যে রামগঞ্জে উন্নয়ন স্থবির ছিল। এরই মধ্যে রামগঞ্জের এই মরহুম জিয়াউল হক জিয়া সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা এবং দৃঢ়চেতা মনোভাবের কারণে আমরা প্রথমবারের মতো রামগঞ্জ হাজীগঞ্জ রোডটি ডাকাতিয়া নদীর উপরে একটি নাতিদীর্ঘ ব্রিজ সহ এটা পেয়ে যাই, যার ফলে আমাদের যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটে। পরবর্তীকালে উনি ওনার 3য় মেয়াদে যখন প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে বলতে গেলে সত্যি সারা রামগঞ্জে নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ তিনি শুরু করতেন, যেটা তার প্রয়াণের পরে শেষ হয়ে যায়। তো এখনও হচ্ছে ইনশাল্লাহ। আর উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর কোনো শেষও নাই, সীমাবদ্ধতাও নেই, এটা চলতেই থাকবে বংশ পরম্পরা। শেষ প্রশ্ন, এই যে এত সুন্দর এই গ্রামে যদি কেউ আমাদের মতো কেউ যদি উৎসাহী কেউ যদি দেখতে আসে, আপনি না থাকার পরে হয়তো আপনি ঢাকা যাবেন, কিন্তু আপনার এই যে লাইব্রেরি, এই যে বিশাল বইয়ের আমার সমাহার, দুজন কেয়ারটেকার ছোট ভাই আছে, তারা দুজনেই, একজন আমাদের একই রক্তের বংশের, আরেকজন আমাদের পাশের বাড়ির। এই দুজনের কাছে শুধু ঘরের তালা চাবি বা গেটের তালা চাবি না, স্টিল আলমারির তালা চাবি তাদের কাছে থাকে, তারাই দেখভাল করে। আর আমি বাড়ি আসলে চেনা জানা অনেকেই আমার কাছে আসে, আপনি শুনলে অবাক হবেন, লক্ষ্মীপুরের দূরাঞ্চল থেকেও আমার কাছে দরখাস্ত আসে তাদের মাদ্রাসার জন্য একাডেমিক বিল্ডিং করে দেওয়া, কাউকে অর্থ সাহায্য করে দেওয়া, কাউকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আসে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, কোনোটা হয় কোনোটা হয় না। এটা একটু অপ্রাসঙ্গিক যে প্রশ্নটা করবো এখন, জি বলেন। আনুমানিক কত কত টাকার বই আছে এখানে? এখানে আনুমানিক 30 থেকে 40 লাখ টাকার বই আছে, এবং বেশিরভাগ বই দুর্লভ, বিরল, বাংলাদেশের মার্কেটে এগুলো পাওয়া যায় না। এটা যদি স্যার আপনি কি মনে করেন কেউ আপনার এটার সাথে এই যে বইয়ের যে সম্ভার, বিপুল সম্ভার, এটাকে যদি আরো একটু বাড়ানো যায়, আর একটু ওপেন করা যায় সাধারণ মানুষের দেখার জন্য? না, সাধারণ মানুষ এসব বই পড়বে না। সাধারণ মানুষ পড়ে মূলত হুমায়ুন আহমেদ জাতীয় লেখকদের লেখা। আপনি আমার এই গ্রন্থ সভার মধ্যে হুমায়ুন আহমেদ সাহেবের একটা কি দুটো বই পেতে পারেন, সেটাও আমি কিনিনি বা আমি সংগ্রহ করিনি, কেউ না কেউ দিয়েছে অথবা রেখে গেছে। আর বইয়ের ব্যাপারে আমি ক্লাস 5-এ যখন ছাত্র, তখন থেকে আমি বই কেনা শুরু করি। পদ্মাবতীর সেই প্রজেক্টটা আমার রয়েছে। আমার কেয়ারটেকারদের মধ্যে এই যে রাশেদ, সে দেখভাল করে সোনাবাজার থেকে 3 কেজি 4 কেজি করে আমি ন্যাপথলিন এনে দিই, এগুলো সে বইয়ের ভেতরে দেয়, ঝাড়পোছ করে। আর আমার ছেলেমেয়েরাও খুব পড়ুয়া। আমার ছেলে লন্ডন প্রবাসী ছেলেও দুর্লভ এবং এই প্রচুর সংখ্যক বই সে আমাকে ঢাকায় পাঠায়, এবং সেসব বই আবার আমি খুব কোয়ালিটি ফটোকপি করে আমি আমার নিজের পছন্দের লোকেদেরকে, কাউকে কুরিয়ার সার্ভিসে, কাউকে ব্যক্তিগতভাবে পৌঁছে দিই। আর এই বাড়িটাকে আমার নিজের সন্তানেরা, 3 সন্তানের ধারণা যে আমাদের ঘরটা আমরা তো, বাবার তো অর্থবিত্ত নয়, আমরাও অর্থবিত্ত না, আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, এটা আমাদের জন্য একটা জাদুঘর হিসেবে থাকবে। আর আমাদের ছেলেমেয়েরা এখান থেকে যদি মনে করে যে তারা বই নেবে, দে ক্যান টেক ইট। আর অনেকেই আমাকে প্ররোচিত করার চেষ্টা করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমি যে না, শিক্ষা প্রতিষ্ঠানে দেবো না, এই জন্যে আজকাল শিক্ষকরা বই পড়েন না, বই কেনা তো বহু দুরাস, আর এ সমস্ত বইয়ের হয়ে যাবে। তো এটা এভাবে আছে, এভাবে থাকবে, এবং খুব আশাবাদী যে আমার সন্তানেরা এই সমস্ত বই এবং ঘরের এবং বাড়ির, তাদের পূর্বপুরুষদের বাড়ির একটা ঐতিহ্য, যেটা আমাকে কেন্দ্র করে বেশি বলে তারা মনে করে, সেটা তারা দেখভাল করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার ছেলে অলরেডি আমাকে আশ্বস্ত করেছে যে আমি আফটার রিটায়ারমেন্ট আমি 6 মাস হয়তো লন্ডনে থাকবো, 6 মাস আমি গ্রামে থাকবো। আর সে প্ররোচিত করার চেষ্টা করছে তার সন্তানদেরকে, যারা ব্রিটেনেই জন্ম, ব্রিটেনেই বেড়ে ওঠা, তাদের শৈশব কৈশোর, তাদেরকে, যদিও তারা বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে আমার ইচ্ছা, ছেলে বলছে
যে তার ছেলে মেয়েদেরকে সে মোটিভেট করার চেষ্টা করছে যেন বছরে একবার হলেও শিকড়ের সন্ধানে তারা এই বাড়িতে আসে, এবং এই বাড়িতে আসলে তারা বইয়ের বিশাল ভাণ্ডার, পরিবেশ সব কিছুর দিকে তারা আপ্লুত হবে এবং তারা তাদের আসা যাওয়াটা অব্যাহত রাখবে, এটা বলে সে আশা ব্যক্ত করেছে। আমি জানি না, ভবিষ্যৎ তো চিরকালই অজ্ঞাত বিষয়, কোনটা হবে না এটা আমার পক্ষে বলা দুষ্কর। স্যার আপনি কি শেষ করে, আসলে শেষ হচ্ছে না, কারণ প্রায় আমরা 30 মিনিট মানে আপনার সাথে কথা বলতেছি, আপনিও ধৈর্য ধরে আমাদেরকে বলতেছেন, এই প্রজন্মের উদ্দেশ্যে অনেক কিছু বলার চেষ্টা করতেছেন। তো আমি আপনার জন্য এই রামগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে সর্বশেষে যদি সবার উদ্দেশ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি, শান্তিপূর্ণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে যদি আমাদের কিছু বলতে স্যার। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী শান্তি, সুস্থিতি এবং একটি উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। কারণ প্রতি 100 বছরে একটা দেশের বা একটা জাতির জীবনে নাটকীয়ভাবে পরিবর্তন সাধিত হয়। সেই বিশ্বাসের উপর আস্থা রেখেই আমি আশাবাদী যে আমাদের দেশ ইনশাআল্লাহ উন্নয়নের অগ্রযাত্রায় স্থিতিশীল থাকবে।